আমাদের আজকে বিষয়বস্তু মূলত তিনটা: সংস্কার, নির্বাচন এবং সুশাসন। এই যে তিনটা ইন্টারকানেক্টেড সাবজেক্ট রয়েছে, তাতে আমাদের ফার্স্ট উপলব্ধি করা আসলে প্রয়োজন যে নির্বাচনের সাথে সংস্কার এবং সুশাসনের সম্পর্কটা কি। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার রাষ্ট্র পরিচালনায় আসে, তারাই কিন্তু সংস্কারগুলো করে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে। এবং সেই সংস্কারের অন্যতম একটা লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে দেশে আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার সুনিশ্চিত করা যায়। তার মানে সংস্কার এবং সুশাসন দুটোই নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন যার মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানের দিকে তাকাই, তার মৌলিক কারণটা কি ছিল? কারণ ছিল এই যে গত 16 বছর ধরে এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল, যার ক্ষমতার উৎস জনগণ ছিল না, ছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ। আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন প্রত্যেকটাকে আওয়ামী লীগের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বদলে দলীয় অঙ্গ সংগঠন রূপান্তরের মাধ্যমে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলো জনগণের সাথে থেকে বা পাশে থেকে সেটা দেওয়ার পরিবর্তে জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিনিয়ত লুণ্ঠন করেছিল। যার কারণে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখেছি যেখানে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং দুঃশাসন মাথাচাড়া দিয়ে উঠে প্রতিনিয়ত জনগণকে ফার্স্ট ক্লাসের বদলে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দিয়েছিল, যারা আওয়ামী লীগের রাজনীতির বাইরে। তার মানে কি, এই ফ্যাসিবাদের মূল কারণ ছিল 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের দামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচন যদি এভাবে না করে জনগণের ক্ষমতা নিশ্চিত করা হতো ভোটের মাধ্যমে, তাহলে ফ্যাসিবাদ কায়েম হতো না। তাহলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সংস্কারই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা। সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। এটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষিত সংস্কার। আমরা যদি সেই সংস্কার বাস্তবায়ন করতে চাই, তাহলে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফেরত দিতে হবে এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মৌলিক অনুষঙ্গগুলো রয়েছে, সেগুলোতে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হবে। বাংলাদেশে অনেক জনপ্রিয় শব্দ যে সংস্কার, সবার আগে কিন্তু সেটা বিএনপি 2016 সালে দেশনেত্রী এবং খালেদা জিয়া প্রণীত ভিশন 2030 এর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরেছিল। সেই ধারাবাহিকতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালে প্রাথমিকভাবে 27 দফা এবং 2023 সালে আজকে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তিনি 31 দফা প্রণয়ন করেছিলেন। দুঃখজনক হলেও সত্য, আজকে অনেকে সংস্কারের কথা বলছেন, ওনারা কেউ 5ই আগস্টের আগে একটি বারের জন্য সংস্কারের কথা বলেন নাই। কারণ হয়তো ওনাদের কারো মাথায় আসে নাই পরিবর্তিত রাষ্ট্র কাঠামোতে ওনাদের কখনো বাংলাদেশের হাল ধরতে হতে পারে, একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসতে হতে পারে। কিন্তু বিএনপি জানতো, আমরা জানতাম সবাই, যে অসীম আত্মত্যাগ এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে গুম, খুন, হামলা মামলার মধ্য দিয়ে আমাদের সংগ্রাম গিয়েছে। একটা সময় বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটবে, অবশ্যই জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত হবে, এমন সেই গণতান্ত্রিক বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব দিবে। সে আস্থা, সে বিশ্বাস থেকে আমরা সংস্কারের সুনির্দিষ্ট রূপকল্প দিয়ে আসছি। এটা অনেকের দুঃখজনক যে যারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের ধারক এবং বাহক, সবার আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যে বিএনপি বলেছে, সবার আগে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছে, প্রধানমন্ত্রী ট্রাম্পকে 2 বারের পরে 3 বার হবে নাকি পরপর হবে সেটা নিয়ে কথা বলেছে, আজকে অনেকেই বলছেন যে সেই দলটা সংস্কার চায় না। এটি হতে পারে অপপ্রচার, হতে পারে অজ্ঞতা, কিন্তু অবশ্যই এই মিথ্যাচার আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক।